সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় আবারও বিঘ্নিত নিরাপত্তা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং সুলতানা কামাল, মানবাধিকার কর্মী। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে যোগ দেবেন শিগগিরই, আমরা আশা করছি। তো আলোচনা শুরুর আগে আমরা দেখে নিই একটু এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার। জেএমবিকে সাথে নিয়ে টার্গেট কিলিং করছে শিবির, দাবি পুলিশের। দেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, জনগণ নিরাপদেই আছে, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যশোরে ফিলিং স্টেশনে জোড়াখুনের ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রী ও মা আটক। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে। মানবতাবিরোধী অপরাধী মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রথম রোজা পালন। এবং রোজায় সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে বন্ধ থাকবে 7 ঘন্টা। রাত 8টার পর বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত 15 রোজা পর্যন্ত কার্যকর থাকবে। আমরা চলে আসি আবারও আলোচনায়। আমরা খুবই উদ্বেগের সাথে যেটা লক্ষ্য করছি, গতকাল যেটি হয়েছে চট্টগ্রামে, আমরা জানি যে একজন পুলিশের অত্যন্ত সাহসী একজন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যুকে হত্যা করেছে দুর্বৃত্তরা নৃশংসভাবে। এবং একই দিনে নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যা করা হয়েছে একই কায়দায়। তো মানে বন্ধ হচ্ছে না এগুলো, এবং পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু এই পুলিশের স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছে আসবো, আপনি কি বলবেন এই ঘটনাগুলো? অবশ্যই ঘটনাটি খুব মর্মান্তিক এবং এটি হওয়া উচিত ছিল না। তো স্বভাবতই সব এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো জঙ্গিরা ঘটানোর চেষ্টা করছে, তার পেছনে তো কিছু উদ্দেশ্য থাকে। তো এখানে পুলিশের স্ত্রীকে যে টার্গেট বা লক্ষ্যবস্তু বানানো হলো, এটি আমার মনে হয় এই জঙ্গিবাদের নতুন মাত্রা যোগ করলো। তো স্বভাবতই আমরা দেখেছি যে তারা এই বছরে যতগুলো টার্গেট নিয়েছে সবাই অরক্ষিত এবং নিরীহ। এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যখন ওনার স্ত্রী অরক্ষিত ছিলেন, এবং উনি তো আসলেও নিরীহ, যেহেতু জঙ্গিবাদের সাথে তার স্বামীর পেশাদারিত্বের কানেকশন থাকলেও স্ত্রীর কোনো কানেকশন নেই। তো এই যে মতাদর্শ, খুনের যে মতাদর্শ আমাদের দেশে ছড়িয়ে পড়ছে বা যারা এটাকে ব্যবহার করছে, সেটিকে বন্ধ করতে হবে নিঃসন্দেহে। এখন কেউ বলতে পারেন যে এটা ভালো আছে খারাপ আছে, কিন্তু আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটি হলো যে তারা তাদের ইচ্ছা মতো টার্গেট সিলেক্ট করছে এবং সেই টার্গেটটাকে তারা খুন করতেও পারছে, এখানে তারা বাধাগ্রস্ত হচ্ছে না। তাহলে স্বভাবতই যে আশঙ্কাটা বা শঙ্কাটা সবার মধ্যে ছড়িয়ে গেছে যে পরবর্তী কাকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে, সেটি যাকে বানিয়েছে সেও জানে না, পুলিশও জানে না, এবং যখন সে মারা যাবে তখন এটা জানা যাবে। এই আতঙ্কটাই দেশে আছে। এখন এই আতঙ্ক থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। এখন আনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ইদানিংকালে, আমরা যদি সেই তাবেলা সিজার, যে ইতালিয়ান নাগরিক হত্যার পর থেকে যে ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে যে কৌশলগুলো, এই যেটাকে বলে জঙ্গি বিরোধী কৌশল, সেটি আমার মনে হয় খুব একটা ফল দিচ্ছে না, এবং ফল না দেওয়ার ফলেই এই হত্যাকাণ্ডগুলো বহমান আছে। তো সেক্ষেত্রে আমাদের নতুন করে ভাবতে হবে যে একটি কৌশল, জঙ্গিবাদ বা জঙ্গি বিরোধী যুদ্ধের কৌশল তো অনেক আছে। তো যে কৌশলটা কাজ করছে না সেই কৌশলের উপরে আর জোর দিয়ে লাভ নেই, আমাদেরকে অন্য কৌশলে যেতে হবে।
তো সেই কৌশলের ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে জঙ্গিবাদের তো অনেকগুলো দিক আছে, তার ভিতরে একটি দিক হচ্ছে যে তারা যে মিলিটেন্সি করে যেটি, তো সেই মিলিটেন্ট বা যারা জঙ্গি আছে তাদের বিরুদ্ধে আমাদের কৌশলটা কি হবে। তো বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিভিন্ন কারণে আমরা দেখেছি যে যখন কোনো শক্ত কৌশল সরকার ব্যবহার করেছেন তখনই অনেক আলোচনা সমালোচনার কাছে এসেছে। আমরা যেটা মনে করি যে ভায়োলেন্স জেনারেট ভায়োলেন্স, স্বভাবতই যারা শক্তি ব্যবহার করছে জঙ্গিরা তাদেরকে দমাতে হলে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে। তো সেই শক্তি প্রয়োগ করতে গেলেই আবার এর একটা কোলেটারাল ড্যামেজ আছে। তো এখন এই কোলেটারাল ড্যামেজটা আমরা আমাদের গণনায় আনতে হবে। আনলে সেটি এখন আমার প্রথম লক্ষ্যবস্তু কোনটা হবে, মানুষকে বাঁচানোর জন্যে না অপশক্তিকে গণতন্ত্র বা আইনের সুরক্ষার দিকে বেশি নজর কোনটি। তো সেই জায়গাটাতে আমরা বিশ্বের যেসব জঙ্গি বিরোধী অভিযানগুলো দেখি সেখানে আমি দেখেছি যে জঙ্গিরা রাজনৈতিক সুরক্ষা এবং গণতন্ত্রের যে সুরক্ষাটা আছে সেটিকে তাদেরকে বঞ্চিত করতে হবে, এবং এই বঞ্চিত করার ক্ষেত্রে আমাদের দেশে অনেক মত দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে এখানে আমাদেরকে একমত হতে হবে যে অপশক্তির জীবনের চেয়ে সাধারণ মানুষ, নিরীহ মানুষের জীবনের দিকেই রাষ্ট্রের নজর থাকা উচিত। সেখানে আমি বলবো যে কৌশলের ভেতরে একটি বহুমুখী কৌশল থাকতে হবে। সে কৌশলের একটি জায়গা হবে খুব শক্ত কৌশল, যেটি জঙ্গিদের বিরুদ্ধে আপনাকে প্রচণ্ডভাবে সেই শক্ত কৌশল প্রয়োগ করতে হবে। তা না হলে এই জঙ্গিগুলো সংগঠিত হওয়ার সুযোগ পায় এবং তারা আক্রমণ করা, পরিকল্পনা করা এটি খুব ধীরে সুস্থে শান্ত মাথায় করার সুযোগ পায়। ধন্যবাদ। আপনার কাছে আসবো, কি বলবেন? ধন্যবাদ। আমি কথাটা একটু অন্যভাবে শুরু করি, যে আমরা যখন এই অনুষ্ঠান শুরুতেই একেবারে দেখছিলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন যে একেবারেই স্বাভাবিক সবকিছু এবং মানুষ নিরাপদে আছে, তো এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের তো বয়স অনেক হয়েছে, অনেক ইতিহাসের সাক্ষী আমরা। 1969 সালে যখন একেবারে শেষের দিকে আইয়ুব খানের যখন ক্ষমতা প্রায় যায় যায় করছে, সেই সময় মনেও থাকতে পারে আপনাদের যে পয়গাম বলে একটা পত্রিকা ছিল, যে এই পত্রিকাটা মোনায়েম খানের পত্রিকা ছিল এবং তার ছেলে বোধহয় আখতারুজ্জামান যিনি ছিলেন কিংবা কিছু একটা নাম ছিল, তিনি সেই পত্রিকাটা চালাতেন। তো সেটার একটা বড় হেডলাইন যেটা এখন আমার চোখের সামনে ভাসে, যে সবকিছুই যথাযথ চলিতেছে। তখন কিন্তু আইয়ুব খানের গদি কেঁপে গেছে, টলমল, মানে প্রায় চলে যাবে এরকম একটা অবস্থা। তো এটা দেখো আমার সেই কথাটাই মনে পড়লো যে একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি নীতি নির্ধারকের অবস্থানে রয়েছেন, এবং আজকে আমরা এখানটায় যারা বসেছি আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারবো কিনা। তখন যদি তিনি আমাদেরকে বলার চেষ্টা করেন যে সবকিছু একেবারেই স্বাভাবিক আছে এবং জনগণ নিরাপদে রয়েছে, আমার দুঃখ লাগার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এবং এটা অনেক সময় মনে হয় যে জনগণের প্রতি একটা নির্মম উপহাস তাদের, যে আবার ওই কথাগুলি মনে আসে যে রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছেন। সেরকম যদি অবস্থা হয় তখন তো মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আমি আশা করব যে যদি আমাদের কথাগুলি তার কানে যায় তিনি এটা সংবেদনশীলতার সঙ্গে গ্রহণ করবেন এবং আমাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব যেহেতু তার উপরে অনেকখানি ন্যস্ত আছে, তিনি সেই দিক থেকে এই বিষয়টায় লক্ষ্য রাখবেন। আমি জেনারেল রশিদের সঙ্গে সম্পূর্ণ একমত যে আমাদের অবশ্যই এমন কার্যকর কৌশল নিতে হবে যাতে করে এই ধরনের কর্মকাণ্ড আমরা থামাতে পারি। কারণ আমাদের এখন সবচেয়ে বড় উদ্বেগ সেখানটাই বোধহয়, এবং সবচেয়ে বড় আর্জি কিংবা আবেদন কিংবা আকাঙ্ক্ষা হচ্ছে যেটা থেমে যাক। কারণ এরকম মৃত্যুর মিছিল তো আমরা দেখতে চাই না, একের পর এক একের পর এক। এবং আজকে যে আমরা বলছি যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা বলছি এটাকে টার্গেট কিলিং বলছি, এবং বহুদিন ধরে এটা পিছনে লেগে থেকে এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে, এবং সেটা বন্ধ করতে হলে অবশ্যই অত্যন্ত সুচিন্তিত কঠিন কৌশলই নিতে হবে। কিন্তু জেনারেল রশিদ একটা কথা বলেছেন যে ভায়োলেন্স জেনারেটস ভায়োলেন্স। কাজে আমরা যদি আবারও ভায়োলেন্ট উপায়ের কথাই চিন্তা করি তখন সেটা আবার আর কত ভায়োলেন্স জেনারেট করবে সেটা নিয়েও কিন্তু আমাদের একটা চিন্তা আছে। আমরা যখন পাশাপাশি বসি, যেহেতু আমরা দুই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখি, আমাদের প্রায় এই সমস্ত বিষয়ে একটুখানি হয়তো তর্ক বিতর্কের অবকাশ থেকেই যায়। আমরা অবশ্যই একটা গণতান্ত্রিক সমাজে কার্যকর একটা অবস্থান রাষ্ট্রের দেখতে চাই, যেখানে রাষ্ট্র স্পষ্ট ভাষায়
এবং অত্যন্ত দৃঢ়ভাবে এই জিনিসটা জানান দেবে দুর্বৃত্তদের যে তাদের এখানে জায়গা নাই। এবং সেটার জন্য কিন্তু গণতান্ত্রিক যে কতগুলি রীতিনীতি আছে সেটারই একেবারে সর্বোচ্চ একটা জায়গায় তাদের দাঁড়িয়ে এই কাজটা করতে হবে। সেখানে অগণতান্ত্রিক কোনো পন্থা যদি নেওয়া হয়, আমাদের যেটা শঙ্কা থাকে যে সেটা আরো অনেক বেশি অগণতান্ত্রিক কিছু পরিস্থিতির সৃষ্টি করে। যেমন আইন নিজের হাতে তুলে নিলে আবার অন্য লোক আইন নিজের হাতে তুলে নেয়। আমরা যদি এমন ধরনের কাণ্ড কারখানা দেখি যে রাষ্ট্র নিজেই সেখানে সন্ত্রাসের একটা উপায় নিয়ে কাজ করার চেষ্টা করছে, তখন কিন্তু অন্যদের সন্ত্রাসটাকেও বন্ধ করার একটা নৈতিক অবস্থান রাষ্ট্রের আর থাকে না, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। কাজেই সেখানটা আমি একটু পরিষ্কার করেই বলবো যে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে যদি দেখতে হয় যে হ্যাঁ, যদি আমাকে একজনকে কিংবা একটা সত্যিকার অর্থে সুরক্ষা দেওয়ার জন্য, যেটা কোল্যাটারালের কথা বারবার বলা হয়, কিন্তু সেই বিষয়গুলিও আমার মনে হয় যে কতগুলি সুবিবেচনা থাকতে হবে, সেটাই আমরা বলি। এর বাইরে কিন্তু আমরা কখনো কিছু বলি না। এবং আমাদের কিছু সাংবিধানিক দিক নির্দেশনা রয়েছে, সাংবিধানিক আমাদের বিধিবিধান রয়েছে, সেটার বাইরে কিন্তু রাষ্ট্র কখনো যেতে পারে না, যাওয়া উচিত না, যদি না সেটা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। তো সেটা এখন আমাদেরকে সেরকম ভাবে দেখতে হবে। আর একটা বিষয় আমি এখানে স্পষ্টই বলতে চাই, সেটা হলো যে আজকে যে ঘটনাটার প্রেক্ষিতে আমরা এই আলোচনায় বসেছি, যে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা, তাকে যে হত্যা করা হলো, এটা কিন্তু রাষ্ট্রের উপরেই একটা আক্রমণ। যে আক্রমণটা আমরা কিছুদিন আগেও দেখেছি, গত নির্বাচনের আগে কিংবা যখন যুদ্ধ অপরাধের, মানবতা বিরোধী অপরাধের বিচারগুলি চলছিল, সেই সময় মানুষজন যখন কিছু কিছু সেই যুদ্ধ অপরাধীদের কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত যারা, তাদের সমর্থকরা যেই কাজটা করছিল, সেখানেও কিন্তু রাষ্ট্রের উপরে আক্রমণ এসেছিল, তখনও পুলিশ হত্যা হয়েছে। এবং আজকে অত্যন্ত কাপুরুষোচিতজনকভাবে তারা একজন পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করলো, যেই পুলিশ অফিসারের বিরুদ্ধে হয়তো তাদের ক্ষোভের কিছু কারণ ঘটেছে, কারণ কিছুদিন আগেই তার অত্যন্ত প্রশংসা আমরা শুনেছি যে তিনি ভীষণ দক্ষভাবে কিছু এই ধরনের অপরাধ তিনি দমন করতে পারছিলেন এবং করে যাচ্ছিলেন। এবং সেই জায়গায় তাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হলো। আমার একটা কথা এখানটা বলার আছে মোর্শেদ, সেটা হলো যে আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের এই উদ্বেগগুলি জানিয়ে যাচ্ছি, এবং আমরা জানি না এখন এটা ইতিহাসই একসময় প্রমাণ করবে কিংবা সময় সেটার একটা সাক্ষী দিবে একটা সময়, কিন্তু আমাদের একটা সাধারণ ধারণা, আজকে আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, যে যদি যথাযথ সময়ে এই বিষয়গুলি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়ে, এই যে সবকিছু স্বাভাবিক আছে, কিছুই ঘটছে না, কোনো রকম মানে অসুবিধা হচ্ছে না, এই ধারণাটা যদি তারা মানুষকে দেওয়ার চেষ্টা না করে মানুষকে সঙ্গে নিয়ে এই কথাটা তখনই স্বীকার করে নিতে পারতেন যে না, আসলে দেশের মধ্যে একটা ঘটনা ঘটার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে অনেক মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এটা আমাদের বন্ধ করতে হবে। আজকে থেকে যদি 2-3 বছর আগে এই বিষয়টায় গুরুত্ব দিয়ে তারা চিন্তা করতেন, একটা ধারণা আমাদের যে আজকে হয়তো মাহমুদাকে এরকম ভাবে প্রাণটা দিতে হতো না, তার আগে অনেকটা নিয়ন্ত্রণে এই বিষয়গুলি নিয়ে আসা যেত। একটা বিষয়ে অবশ্যই আমরা প্রশ্ন তুলব যে রাষ্ট্রের মধ্যে কোথাও কি কোথাও একটা আপোষকামিতা এখানে কাজ করছে কিনা, যার জন্য এই মানুষগুলি প্রশ্রয় পেয়ে আজকে এই জায়গায় এসেছে যে পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করতেও তারা দ্বিধান্বিত হচ্ছে না এবং একেবারে সফলভাবে তাকে হত্যা করে চলে যেতে পারলো। আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন, অধ্যাপক ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসার আগে আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ বলছি, ফেনী থেকে। আজকের অতিথিদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, যেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা তাদের পরিবার নিরাপত্তা পাচ্ছে না, সেক্ষেত্রে সাধারণ জনগণ কিভাবে নিরাপত্তা আশা করবে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক জিয়া রহমান। আপনি কি প্রশ্নটা দিয়ে শুরু করবেন? কথা এটা ধরুন, এই প্রেক্ষিতে উনি কথাটি বলেছেন, কথাটির পার্শিয়ালি সত্যতা আছে যে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের উদ্বেগ তো থাকবেই, যে নিরাপত্তা বা যারা দিচ্ছে তাদের গায়ে যখন, মানে এটা তো আপা যেটা বললেন, যেটা রাষ্ট্রের অ্যাপারেটাস, পুলিশের উপর যখন আক্রমণ হয় তখন ন্যাচারালি মানুষের মধ্যে এই জিনিসটি আসে। তবে আমি উনাকে মানে এইটা এইভাবে বলতে চাই যে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি,
এখানে আসলে এইভাবে আলাদাভাবে দেখার এখন আর কোনো উপায় নাই। কারণ হচ্ছে যে পুরো বিষয়টি একটি একটি গোষ্ঠী, তারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এবং যুদ্ধ অপরাধীদের যাতে বিচারটা যাতে নস্যাৎ করা যায়, বা এটাকে পুঁজি করে, পুরোপুরি নস্যাৎ তো করতে পারছে না, এটাকে পুঁজি করে আরো অস্থিতিশীল তৈরি করার একটা খুবই অর্গানাইজ এবং প্ল্যান করে কাজগুলো করছে। তো সেই ক্ষেত্রে হয়তো আমার মনে হচ্ছে যে একটু সময় হয়তো লাগছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু চেষ্টা আছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই ডিস্টিংশনটা করার কোনো প্রয়োজন নাই। সবাই আমরা আতঙ্কগ্রস্ত এখানে। এটা ওনারা হয়েছে বলে আমরা হচ্ছি না এরকম, কারণ আমাদের এই পুলিশ বাহিনী আমাদের কিন্তু যথেষ্ট, আপনি পেট্রোল বোমার সময় যেভাবে তারা তাদের নিজের জীবন বিলিয়ে দিয়ে আমরা দেখেছি, ইভেন সে সময় কিন্তু পলিটিক্যাল লিডারদেরও কিন্তু যারা আজকাল ক্ষমতায় আছে তাদের মধ্যেও কিন্তু আমরা এতটা মানে মোবিলাইজ করে, পিপুলকে মোবিলাইজ করে রাস্তায় নামতে দেখিনি। তো কাজেই আমি মনে করি যে এটা একটা একটা সিচুয়েশনের ফলশ্রুতি, একটা সিচুয়েশনের রিফ্লেকশন। তো সেই জায়গায় আমি মনে করি যে আমরা হ্যাঁ সবাই আতঙ্কগ্রস্ত আছি, বাট আমার মনে হয় যে আমরা ঐক্যবদ্ধভাবে যদি সবাই যদি এই একই সুরে এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলে আমরা যেই জায়গায় আমরা যাচ্ছি, বাংলাদেশের তো আদার সাইড অফ দ্য কয়েনও আছে যে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছি, উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যাচ্ছি, সেই জায়গাটা কিন্তু আমাদের সবাইকে নিয়েই করতে হবে। তো আমি মনে করি যে আমাদের মনোবল ভাঙলে চলবে না যে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি মনে করি না এইভাবে দেখাটা ঠিক এই মুহূর্তে উচিত। ধন্যবাদ। জেনারেল রশিদ, আবার আপনার কাছে আসবো যে একটা জিনিস আপাও বললেন যে আসলে কতটা আন্তরিকতার সাথে এই জঙ্গিবাদ দমনে সরকার সক্রিয়। আমরা কিছু কিছু তথ্য জানতে পেরেছি যে এই যে যার স্ত্রীকে হত্যা করা হলো, এসপি বাবুল আক্তার অত্যন্ত সাহসী এবং তিনি দক্ষতার সাথে অনেকগুলো জঙ্গি দমন অভিযান করেছেন, এবং সেটি করতে যেয়ে তাকে নানা রকম চাপের মুখে পড়তে হয়েছে। একটি অভিযানের সময় চট্টগ্রামে তিনি বেশ কিছু তথ্য পেয়েছিলেন, বেশ কিছু মানুষের তালিকা পেয়েছিলেন যারা জড়িত, এবং সেটি তাকে বলা হয়েছে যে উপরের মহলের চাপে তাকে বন্ধ করে দিতে হয়েছে। তো এই ধরনের অবস্থার মধ্যে যদি কাজ করতে, তার মানে বোঝা যাচ্ছে যে এখনো উপরের মহল বলে কিছু একটা আছে যারা নাকি এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে বা প্রশ্রয় দিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন? এটা আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এবং তাদের অস্তিত্ব এবং তাদের বেড়ে ওঠা, তাদের প্রতি যেটা কাউন্টার টেরোরিজম অপারেশন, সবকিছু বিশ্লেষণ করলে আমরা বলতে পারি এটি যে জঙ্গিদের তো একটা রাজনৈতিক সুরক্ষা আছে, যে যারা জঙ্গিত্ব করছে সেইখানে তাদের যে মোটিভ সেটির সাথে আমি কেউ কেউ কোনো রাজনৈতিক দল এটি রাজনৈতিক যেটাকে আমরা পলিটিক্যাল মাইলেজ বলি সেটি পেয়ে যায়। যেমন ধরেন আমাদের এখানে কতগুলো থিওরিকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়। তার মধ্যে এক নম্বর থিওরি হচ্ছে যে এই জঙ্গিবাদের মূল কারণ, যদিও এটির সাথে আমরা একমত নই, যে গণতন্ত্রের অভাবের কারণে এটি গ্রো হচ্ছে। তো যারা এই তত্ত্বটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, জঙ্গিবাদ প্রকারান্তরে বাড়লে তারা এটিকে বলতে পারে যে আমাদের তথ্যটা সত্য। তো সেখানে একটা প্রচেষ্টা দেখছি আমরা। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের একটি বিষয় নিয়ে কিন্তু বিতর্কের মধ্যে আছে। সেটি হলো যে এখানে আন্তর্জাতিক জঙ্গি মানে আইএস এবং আল কায়দা আছে কিনা। সরকারের অবস্থান নেই, বিদেশের অবস্থান আছে। এখন এই দ্বন্দ্বে এটাকে আমি একটা প্রতিদ্বন্দ্বিতায় বলবো, পারসেপশনের প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে যদি এই সব ঘটনাগুলো ঘটে তাহলে স্বভাবতই এক পক্ষ জয়ী হয় প্রতিদ্বন্দ্বিতায়। সেটিরও একটা অবস্থান আমরা লক্ষ্য করছি বাংলাদেশে। আরেকটি যেটা আপনি বললেন যে তাদের কাছে, তাদের সাথে যারা কাউন্টার টেরোরিজমে যারা নিয়োগ পাচ্ছেন, সেখানে যে পলিটিক্যাল উইল সেটি কি অবস্থায় আছে সেটিকে আমাদের দেখতে হবে। সেটি হচ্ছে যে বাংলাদেশ তো একটি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে জন্ম নিয়েছে, যেটা বললেন উনি। তো সেটিকে রক্ষা করার জন্য, এটি এস্টাবলিশ করার জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এবং এটিকে রক্ষা করার জন্য কিন্তু এখনো মানুষ জীবন দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখছি যে পুলিশ তো শুধু পুলিশের স্ত্রী নয়, এর আগে পুলিশরাও প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এটাকে রক্ষা করার জন্য। এখন এখানে গিয়ে আমি যারা বাংলাদেশকে মানছে না বা এই জঙ্গিবাদকে হাতিয়ার হিসাবে তারা বাংলাদেশের চরিত্রকে, রাষ্ট্রীয় চরিত্রকে পরিবর্তন করার যে চেষ্টা করছে, সেখানের অবস্থান নীতিগতভাবে কোনো
আপোষ করা যায় কিনা, যেটি আপায় কথাটা বলেছেন। আমিও মনে করি এখানে নীতিগতভাবে আপোষ করার কোনো জায়গা নেই। তো এই আপোষ করার জায়গাতে থাকলেই তখন হচ্ছে যে আমি তাকে অবকাশ দিচ্ছি কিনা। আমি নিঃসন্দেহে বলতে পারি যে জঙ্গিদের আমরা 2009 সালের পরে যেভাবে দেখেছি যে তাদেরকে যেভাবে দৌড়ের উপরে রাখা হয়েছিল, যে কিপ দেম অন রান, তারা অর্গানাইজ হতে পারেনি, তাদের নেতৃত্ব অ্যারেস্ট হয়েছে, তারপরে তাদের কর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, সেসব লেভেলস যেগুলো আছে, লেয়ার্স অফ দ্য লিডারশিপকে ভেঙে দেওয়া হয়েছে। তখন যে সক্রিয়তা ছিল, এখন এদের বিরুদ্ধে হয়তো মুখে আমরা অনেক কিছু বলতে পারি, আমরা রাত্রে ভালো মতো ঘুমাচ্ছি, হয়তো তার পারসেপশনে সেটাই আসছে, কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমরা নিঃসন্দেহে সেটা বলতে পারবো না, কারণ আমরা জনগণের পালসটা আমরা পাচ্ছি, আমরা নিজেদেরও পালস পাচ্ছি, সেখানে বলতে পারবো না, যেহেতু একটি জায়গাতে আমরা পৌঁছতে পারিনি। সেটা হচ্ছে হু ইজ দ্য টার্গেট, টার্গেটের ক্রাইটেরিয়াটা কি সেটা কিন্তু নাই। আগে কদিন আগে বলা হয়েছিল যে যারা ব্লগার্স, যারা ধর্মের বিরুদ্ধে লেখে তারা টার্গেট। তো সেই টার্গেট আমরা দেখেছি, কিছু ব্লগার নিহত হয়েছেন। তারপরে দেখেছি আমরা যারা সংখ্যালঘু ধর্ম বা হিন্দু ধর্মের অনুসারী আছে তাদের পুরোহিতকে মারতে দেখেছি, আমরা খ্রিস্টান যাজককে মারতে দেখেছি, আমরা অ্যাক্টিভিস্টদের মারতে দেখেছি, এমনকি যারা আমাদের ইসলামপন্থী সুফিবাদে বিশ্বাস করেন সেই সব হুজুরদেরও মারতে দেখেছি। তো এখন এখানে কোনো টার্গেট নেই। এবার যেখান মৃত্যু মানে মাহমুদা আক্তারকে টার্গেট করা হলো, তাকে তো এই কোনো ক্রাইটেরিয়াতে আমরা ফেলতে পারছি না। তার মানে তাদের কোনো ক্রাইটেরিয়া নেই। তাদের ক্রাইটেরিয়া হলো যে কিল দ্য পারসন হুম আই ডিসাইড। তাহলে সেখানে সরকারের অবস্থানটা কি? যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন যে ঠিক আছে, সব ঠিক আছে, এখানে ঠিক নেই, এই কথাটা বলতেই হবে। তো ঠিক নেই এখানে একজন পুলিশ অফিসার, তাকে যদি আমি সিকিউর করতে না পারি, যারা যুদ্ধ করছে এদেরকে বলা যায় যুদ্ধ করছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি তাকে আপনি সিকিউরিটি না দিতে পারেন, তাহলে স্বভাবত সে তার আন্তরিকতা নিয়ে কাজ করতে পারবে না। তার মানে একাংশে কোনো প্রতিক্রিয়া নেই, মনোবল ভাঙার চেষ্টা করেছে, মনোবল ভাঙবে না, এখানে কিছু এগুলোকে সুইপিং স্টেটমেন্ট আমরা মনে করি। প্রতিক্রিয়া অবশ্যই আছে, সেটা স্বীকার করতে হবে। সেই প্রতিক্রিয়াকে এখন ঠেকাতে হবে, যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধটা কিভাবে করব? যে আমি সক্রিয়ভাবে করব, আমি অ্যাগ্রেসিভলি করব, না ডিফেন্সিভলি করব, না একটা আপোষকামিতার মধ্যে করব? আমি এখন বাংলাদেশ এখন ওই অবস্থায় আছে, আমার মনে হয় এখানেই একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন যে আমরা কিভাবে যুদ্ধটা করব। স্ট্র্যাটেজি যেটাকে বলছি, সেই স্ট্র্যাটেজি মেকিং এ যদি ভুল হয় তাহলে মানুষকে মরতেই হবে। সেখানে একটা সঠিক স্ট্র্যাটেজিতে আমাদের পৌঁছতে হবে, একটা ব্যালেন্স স্ট্র্যাটেজিতে পৌঁছতে হবে। এবং আরেকটি জিনিস আছে, তাদের সংগঠিত হওয়ার জন্য আমি প্রোটেকশন দিতে পারি। আপনার ঝুঁকি আছে, আপনাকে এটা পুলিশ দেবে, গার্ড করবে, পুলিশের ফ্যামিলি যেখানে থাকে সেখানে একটা পুলিশ দিয়ে গার্ড করবে, বাট দ্যাটস নট এ সলিউশন। আমাকে সারা পুরো দেশের নাগরিককে প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনের জায়গাটা হলো জঙ্গি যে স্লিপার কিলার সেলগুলো আছে সেগুলোকে ভেঙে দিতে হবে এবং সেখানেই টার্গেট করতে হবে। সেই টার্গেট যদি আমি করতে না পারি তাহলে এই সব প্রতিরোধমূলক ব্যবস্থা টিকবে না। তো সেই জন্য আমি বলেছি যে আমাদের ফোকাস জেনারেট করতে হবে অ্যান্ড কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজি জেনারেট করতে হবে। এটি কারেক্ট হলে অবশ্যই এই সব স্লিপার সেলগুলো, কিলিং সেলগুলোকে ভেঙে দেওয়া সম্ভব হবে, জনগণকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। যে আমার জানার আগ্রহ আজকের আলোচকদের কাছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে মাঝে মাঝেই সন্ত্রাসীদের দ্বারা, তো গোয়েন্দাদের তো শক্ত একটা মনিটরিং রয়েছে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে। তো তারপরেও সন্ত্রাসীরা কিভাবে প্ল্যান করে একত্রিত হয়ে এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করছে, তো আসলে গোয়েন্দাদের মনিটরিং সেলটা আরো স্ট্রং করা উচিত কিনা এদেরকে নিয়ন্ত্রণে, আপনারা কি মনে করছেন? ধন্যবাদ। এটা আপনার কি উত্তর দিতে? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, ওনার সংখ্যা থাকার কথা। গোয়েন্দাগিরি মানেই না যে 100% ফুল প্রুফ, আপনি 100% আপনি সাফল্য পাবেন না। সেখানে সবসময় লুপ হোলস থাকবেই। আমি যতই প্রতিরক্ষা ব্যবস্থা করি সেখানে আমার ছিদ্র থাকবে। আমি ছিদ্র বন্ধ করব না, ছিদ্রের ভেতর দিয়ে যে ঢুকছে তাকে আমি আক্রমণ করব। তো বিষয়টা হলো এখানে। তো ছিদ্র বন্ধ করে আমি সকল ছিদ্র বন্ধ করতে পারবো না, এটি হলো মানে একটা স্বতঃসিদ্ধ সত্য। সেখানে আমার বিষয় আমি যেটা বলছি সেটি হচ্ছে যারা ছিদ্র দিয়ে ঢোকার চেষ্টা করে তাদেরকে আক্রমণ করে তাদেরকে নিঃশেষ করতে হবে, তাদেরকে কিল করতে হবে। সেই জায়গাটার যদি ফোকাস ডেভেলপ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে তারা সাহস পাবে না। আজকে তাদের
মানে সাহসটা হচ্ছে, আমি বলবো, অধ্যত্বে পরিণত হয়েছে, ধৃষ্টতাতে পরিণত হয়েছে। এটি তো জনগণ মেনে নিতে পারে না। আপা, আপনার কাছে এবার আসবো আমি। গতকাল একজন খ্রিস্টান ব্যবসায়ীকেও হত্যা করা হয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, নিরীহ, একেবারে নিরীহ মানুষদের অযথা হত্যা করা হয়েছে। যে অযথা আমি বলবো যে এই জন্যই যে তারা সংখ্যালঘু, আর কোনো কারণ নেই। এবং এটি তো বোঝাই যাচ্ছে যে আমাদের যে রাষ্ট্রের যে মূল চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, অসাম্প্রদায়িক চেতনা, সেটির উপর আঘাত করা। তো এটি আপনি এই ব্যাপারটি নিয়ে যদি আপনি একটু বলেন। এখানে জেনারেল রশিদ যে কথাটা একবার কিন্তু বলেছিলেন যে আসলে আমরা এখন দেখছি যে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের সেরকম কোনো পরিচয় নাই সেই অর্থে, যে এই কারণে তাকে হত্যা করা হচ্ছে, ওই কারণে তাকে হত্যা করা হচ্ছে। এরা এমনও না যে, যেমন সুনীল গোমেজ বলে যে ভদ্রলোককে হত্যা করা হলো, তিনি তো খ্রিস্টান কমিউনিটিরও এমন কোনো ব্যক্তি না যাকে নিয়ে একটা দুশ্চিন্তার কারণ আছে, কিংবা যিনি তাদের কমিউনিটির এমন কিছু করছেন যাতে করে যারা খ্রিস্টান কমিউনিটির না তারা ভাবতে পারে যে এদের আধিপত্য বিস্তারের একটা ব্যাপার চলে আসছে। ঠিক সেইভাবে আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, টুঙ্গিপাড়ার যে দর্জি যাকে হত্যা করা হলো, তারপরে আমরা এমনকি যদি প্রফেসর সিদ্দিকীর কথা আমরা বলি, যার কথা বারবারই বলা হচ্ছে যে তিনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো অনেক শিক্ষক আছেন যারা এর থেকে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়তো প্রগতিশীল কথাবার্তা বলেন কিংবা নিজেকে প্রকাশ করেন, তিনি তো সেরকম ভাবে সামনেও কখনো আসেন নাই। তিনি তার ব্যক্তিগত জীবনে প্রগতির চর্চা করেছেন, সংস্কৃতিবান মানুষ ছিলেন, গান বাজনা করতেন, সেটা তো যে কোনো সাধারণ মানুষ করতে পারে। একটা সমাজে তো এই ধরনের মানুষই বরং থাকা কাম্য, এবং সেই ধরনের মানুষকেও ধরে হত্যা করা হচ্ছে। তো এই যে নির্বিচার হত্যাকাণ্ড, এটা তো একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, এটা মানুষকে এমন একটা জায়গায় ঠেলে দেওয়ার জন্য যে প্রতিটি মানুষ অনিরাপদ বোধ করে, এবং অনিরাপদ বোধ করে সাহস হারিয়ে ফেলে। তো একটা সমাজকে নিঃশক্তি করে দেওয়ার তো একটা উপায় হচ্ছে তাকে সাহস বর্জিত করে ফেলা, যে একেবারে ভীতু একটা জনগোষ্ঠীতে তৈরি করা হলো, এবং তারা তাদের যে উদ্দেশ্য আছে সেটা সাধন করতে পারে। এবং জেনারেল রশিদের সঙ্গে তো সেখানে একমত না হয়ে পারাই যায় না, যে আমরা দেখতে পাচ্ছি যারা এই কাজগুলি করছে তারা মূলত এই জন্য এই কাজটা করছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের ছিল, মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল, সেটাকে নস্যাৎ করে দেওয়া। কারণ মুক্তিযুদ্ধের আদর্শটাই ছিল যে এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে, যে দেশে সব মানুষের সমান অধিকার, যেটাকে আমরা বলি যে বৈচিত্র্যকে স্বীকার করে নেওয়া, এবং যে কোনো মানুষ এই দেশের নাগরিক, তারা সমান অধিকার, সমান সুযোগের অধিকারী হবেন। এই তো আমাদের কথা ছিল। এবং সেটার বিরুদ্ধে ৭১ সালে যারা কাজ করেছে তাদের এই ধারাবাহিকতাই কিন্তু এখনো সেই কাজগুলি চলে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্নটা যেটা আমাদের থাকে, যে এদেরকে আমরা যদি নির্মূল কথাটাও ব্যবহার করি, যেটা আমি খুব একটা পছন্দ করি না, সেটা করতে পারি নাই কেন? সেটার পিছনে কি তাহলে এমন কোনো কাজ আমরা সবাই মিলে করেছি যে ক্রমশ তাদেরকে প্রশ্রয় দিয়ে, তাদেরকে পেট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা করে আজকে জেনারেল রশিদ শেষ কথাটা যেটা বললেন, যে এদের একটা ঔদ্ধত্যের জায়গা আমরা নিয়ে গেছি। তারা আমাদেরকে এমন ভাবে কোণঠাসা করে ফেলার চেষ্টা করছে যে আমরা প্রতি মুহূর্তে ভীত সন্ত্রস্ত হয়ে থাকছি, আমরা অনিরাপদ বোধ করছি, আমরা কথা বলতে চাইছি না, আমরা প্রতি মুহূর্তে নিজেদের কথা বন্ধ করছি। যে আজকে যখন এই টক শোতে আমরা আসছি, এটা আজকের ঘটনা না, বিগত কয়েক বছর ধরেই চলছে, অনবরত আমাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা বলতে থাকেন যে সাবধানে কথা বলো, বেশি কথা বলো না, একটু ভেবেচিন্তে কথা বলো। এই যে আমাদের কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, বাক স্বাধীনতা, আমার চলাফেরার স্বাধীনতা, আমার বিশ্বাসের স্বাধীনতা, আজকে আমাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে, ঠিক যেভাবে পাকিস্তানি আমলে আমাদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে তোমরা যদি নিজেদেরকে লয়াল পাকিস্তানি প্রমাণ করতে চাও, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি লয়াল মুসলমান। এবং আজকে বাংলাদেশের মতন যে দেশটা ধর্মনিরপেক্ষতার নীতির উপরে ভিত্তি করে স্বাধীনতা অর্জন করলো, সব মানুষের সমান অধিকারের কথা বল, ঘুরে ফিরে সেই একই কথা আসবে কেন? এবং একটি বিশেষ ধারার ধর্মে তোমাকে বিশ্বাসী হতে হবে, এর বাইরে তুমি কিছু করতে পারবে না। কারণ আমরা দেখেছি যারা সুফিবাদে বিশ্বাস করছে, শিয়াদের উপরে আক্রমণ হয়েছে, আহমদিয়াদেরকে আক্রমণ করা যে ব্যাপারটা আছে, সেটার পায়তারা সারাক্ষণ চলতে থাকে। অর্থাৎ সেই ঘুরে ফিরে অত্যন্ত রক্ষণশীল জঙ্গিবাদী একটা ধারার, যে ধর্মে যারা বিশ্বাস করে তারাই একমাত্র
এই দেশে সমস্ত অধিকার নিয়ে বাস করতে পারবে, আর কেউ করতে পারবে না। তো সেটা তো ঘুরে ফিরে সেই পাকিস্তানি মনোভাব, যেটাকে আমরা বলি পাকিস্তানি মনোভাব তো একটা প্রতীকী এক্সপ্রেশন আমাদের, তাই না? তো সেই পাকিস্তানি মনোভাবের যারা ধারক বাহক, তারাই কিন্তু ঘুরে ফিরে আজকে এই কাজগুলি করছে, এবং তাদের আন্তর্জাতিক কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। এটা তো একেবারে চোখের সামনে আমাদের দেখতেই পাই আমরা যে যারা করছে তারা আমাদের নিজস্ব মানুষজনই করছে, কিন্তু তাদের নিশ্চয় শক্তির যোগানটা অন্য কোথাও থেকে আসছে, সেটাতে তো কোনো সন্দেহ নেই। এই সমস্ত চিন্তা করলে যে প্রশ্নটা আবারও করতে হয় যে তাহলে আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যাদের উপরে এই দায়িত্ব আছে নিরাপত্তা দেওয়ার, তারা কি কোথাও কোনো জায়গায় কোনো আপোষ করছেন কিনা, কিংবা করে এসেছেন বলে এখন সেই কুফলটা আমাদের উপরে এসে পড়ছে কিনা। তো সেইটা যদি আমরা প্রশ্ন করতে না পারি, সেটার দিকে যদি আমরা তাকাতে না চাই, আমার কোথাও কোনো রোগ হয়েছে কিনা, আমি কতগুলি লক্ষণ দেখতে পাচ্ছি কিন্তু লক্ষণটাকে আমি অস্বীকার করছি যে না আমার কোনো অসুখ বিসুখ নাই, আমার এমনি পা ফুলে যাচ্ছে, আমার এমনি মাথা ব্যথা করছে, আমার এমনি জ্বর হচ্ছে, কিন্তু আমার কোনো অসুখ নাই। সেটা যদি হয় সেই অসুখটা তো আমরা সারাতে পারবো না। হয়তো আমরা অসুখ ডিটেকশনে এখন আমরা প্রত্যেক এখানে 3 জন বসে আছি, 3 জন 3 রকম ভাবে বলছি, ঠিক নাও হতে পারে, কিন্তু আমরা কি চেষ্টা করছি আসলে অসুখটা চিহ্নিত করার জন্য এবং সেটা সারাবার জন্য? সেইখানে আমরা বারবারই প্রশ্ন করছি যে কেন সেটা হচ্ছে না, দুর্বলতাটা কোথায়। এটা আমাদের অবশ্যই নিজেদের স্বীকার করে নিতে হবে, এবং আজকে যদি থামাতে হয় সেটা, হ্যাঁ কখনো কখনো যদি জেনারেল রশিদের সঙ্গে একমত হতে হয় যে শুধু ওষুধ দিয়ে যখন না হয় অপারেশন তো করতেই হয়, কাজে হয়তো কঠিন একটা অবস্থা আমাদের যেতে হবে, কিন্তু সেটা যেতে হলেও সেটা তো বুঝে শুনে আমাদের যেতে হবে, সেটার তো স্বীকৃতি থাকতে হবে। অসুস্থতাটাকে তো আমাকে ঠিক মতন চিহ্নিত করতে হবে, সেটাই তো করতে চাইছি না আমরা। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাডামের কাছে প্রশ্ন করতে আসছি। আমি রমেশ থেকে বলছিলাম। জি ম্যাডাম, কাইন্ডলি একটু কথাটা শুনুন। যেরকম এই নাটোরের সুনীল গমের যে খুন হলো, উনি তো সেরকম হাইলাইট বা একটা আন্দোলন লোক না, একজন সাধারণ ব্যবসায়ী। এক্ষেত্রে আমরা যদি কাউকে খ্রিস্টান বা হিন্দু এরকম ভাবে ইন্ডিকেট করে সংবাদ প্রচার করি বা বলি, এটা জঙ্গির কাছে একটা প্রাধান্য পায় না, যে এইটা মারলে মনে হয়, এদেরকে মারলে মনে হয় ভালো হয়, বা এরা আমাদের দেশে একটা ইন্ডিকেশন আছে যেটা সংখ্যালঘু। এইটা না করে যদি বলা হয় যে সুনীল গমেজ হত্যাকাণ্ড, তাহলে জিনিসটা ভালো, বা তাদের কাছে এটা প্রাধান্য পায় না জঙ্গিদের কাছে। এটা যদি একটু বলতেন, মানে এরকম সংবাদ কেন প্রচার করা হয়? যদি অন্য ধর্মীয় কেউ মারা যায়, সেক্ষেত্রে তার নামের সাথে অমুক ব্যবসায়ী, জাস্ট আমি স্লাইটলি বললাম, মাইন্ড করেন না। ধন্যবাদ। জিয়া বলেন। না না, মানে আপনাকে না, প্রশ্নটা আমাকে করেছে যে আমরা কিন্তু খুবই স্বস্তি পেতাম যদি সেইভাবে এই সংবাদ পরিবেশন করতে না হতো, কিন্তু কথা হচ্ছে যে সুনীল গোমেজকে হত্যা করার আর কি কারণ থাকতে পারে? তার কোনো ব্যক্তিগত শত্রু নাই। তিনি যে কথাটা একটু আগে আমরা সবাই মিলেই বলার চেষ্টা করছিলাম যে তিনি সমাজের এমন কোনো জায়গায় নাই যেখানে তিনি অন্যদের সঙ্গে সাংঘাতিক রকম তর্কে বিতর্কে জড়িয়ে গেছেন, তার কোনো মতামত তিনি ভীষণভাবে প্রকাশ করার চেষ্টা করছেন, যেটা আমরা অনেকে করে থাকি। আমি যেমন নারী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, আমি অনেক কথা অনেক সময় বলি যেটা নারী আন্দোলনে যারা বিশ্বাস করেন না, নারী অধিকারে যারা বিশ্বাস করেন না, মানবাধিকারের সব সূত্রগুলির সঙ্গে যারা একমত না, তাদের সঙ্গে আমার দ্বিমত হতে পারে। সুনীল গোমেজের এই হত্যাকাণ্ডের পিছনে আপনি একটু চিন্তা করে দেখেন যে আর কি কারণ থাকতে পারে। আর আমরা যদি বলি না বলি সেটার উপরে তো নির্ভর করছে না, যে যারা আসলে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশে তৈরি করতে চাচ্ছে, যারা এই দেশটার যে বৈচিত্র্যতা আছে সেটা নষ্ট করে দিতে চাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের মৌলিক নীতিগুলির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আমরা বলার উপরে নির্ভর করে তো তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক করছে না, কৌশল ঠিক করছে না। তারা তো তাদের সেই নিজস্ব চিন্তা ভাবনা থেকে এই কাজগুলি করে যাচ্ছে, যেটা আমরা শুধুমাত্র প্রকাশ করছি। একটা সত্য প্রকাশের মধ্যে আমাদের এত বাধা থাকবে কেন? সেটাও তো আমাদের ভাবতে হবে যে আমরা স্পেডকে স্পেড বলতে পারবো না কেন? আজকে যদি এই ধরনের কারণের জন্য কাউকে হত্যা করা হয়, যে তিনি একটি বিশেষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে আজকে হত্যা করা হলো,
তাহলে সেটা আমরা বলতে সাহস পাবো না কিসের জন্য? এবং সেটা যতক্ষণ পর্যন্ত না বলবো, আমি একটু আগে যে কথাটা বলেছি, আমি আপনাকে বিনয়ের সঙ্গে আরেকবার চিন্তা করতে বলছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের রোগগুলি আমরা নিজেরা চিহ্নিত করতে না চাইবো, আমরা কিন্তু রোগ সারাতে পারবো না। আমাদের এই রোগগুলিকে বুঝতে চাইতে হবে, বুঝতে পারার একটা সৎসাহস নিয়ে এগোতে হবে আমাদের। জি, অধ্যাপক জিয়া রহমান, আপনার কাছে আসবো যে এই যে একটা সবকিছুকেই অস্বীকার করার একটা চেষ্টা আমাদের হয়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা যে সবকিছু একেবারেই স্বাভাবিক, আবার অনেক হত্যাকাণ্ড আমরা দেখছি যে আইএস দায় স্বীকার করছে, আবার আমরা বলছি যে বাংলাদেশে কোনো আইএস নাই, বলেই যাচ্ছি যে আইএস নাই। তো এখন আইএস আছে কিনা বা আইএস এর নামে কারা এটা করছে কিনা সেইটাও তো একটু আমাদের ভেবে দেখা দরকার। বা ধন্যবাদ। আমি আগে একটু জাস্ট, আমি যেহেতু কথা বলার সুযোগ পাইনি, আমার যে বাবুল আক্তার কিন্তু আমার বিভাগের ছাত্র এবং আমার সরাসরি ছাত্র। তো আমি কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি বাংলাদেশের এত মানে নিষ্ঠাবান, সৎ, কমিটেড কোন মানে পুলিশ অফিসার যদি কয়েকজনকে বাঁচা যায়, বাবুল আক্তার তাদের একজন। অত্যন্ত সজ্জন একটা মানুষ এবং অত্যন্ত কমিটেড। সে যেগুলো আমরা এগুলো অনেক আগের থেকেই জানি, যেহেতু বিভাগের সাথে ডিরেক্টলি আমাদের সম্পর্ক আছে, কিন্তু এখন পত্রপত্রিকা আপনারা সবাই জেনেছেন যে কি পরিমাণ মানে নিজের জীবনের রিস্ক নিয়ে একবার তো তার গ্রেনেড তার উপরই চার্জ হয়েছিল, সেখান থেকে সে বেঁচে গেছে। তো এবং তার কিন্তু ইন্টারেস্টিং, তার আপনি যদি আমরা তার বায়োডাটা নিয়েছি, তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেখি যে কোনো না কোনোভাবে কোনোভাবে বায়াসনেস থাকে। সে একেবারে প্রফেশনাল মানে একজন ব্যক্তি বলতে যা বোঝায় বাবুল আক্তার কিন্তু সেই জিনিস। এবং আমার কাছে মনে হয়েছে এই জায়গাটার থেকে আমি যে জিনিসটি টানতে চাই যে কেন যেন আমার দুটো জায়গায়, একটা হচ্ছে যে পুলিশের কালচার, এই কালচার, এবং আরেকটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এই দুটো জায়গায় মানে যে পরিমাণ আমরা অনেক আলোচনা করেছি, এই আলোচনা করে কিন্তু কি কারণ সেগুলো কিন্তু মোটামুটি র্যাপ আপ হয়ে গেছে। কারণ অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডগুলো চলছে এবং সেগুলো কেন হতে পারে মোটামুটি কিন্তু তার একটা মানে ভার্সন আমাদের সরকারের কাছে আছে। পুলিশের কালচারের ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা হয়তো কেউ কেউ এটা দ্বিমত করতে পারে, কিন্তু আমি যে প্রো অ্যাক্টিভ পুলিশিং এর কথাটা বারবার বলছি, যে আপনি বাবুল আক্তার যেই মার্গের একজন অফিসার, তিনি যে কমিটমেন্ট দিয়ে করেছেন, তিনি যখন ঢাকায় আসলেন, অর্থাৎ তার স্ত্রী এবং পুত্রকে বা সন্তানকে দেখাশোনা বা একটা পুরো সিকিউরিটির চাদরের মধ্যে রাখা কিন্তু এই নয় যে তাকে পাহারা দেওয়া। আমি বলছি এটা একটা ফাঁদের মতো করা যেতে পারতো। যেমন আমাদের বাংলাদেশে আরো কিন্তু অনেক ব্যক্তি আছে, ফর এক্সাম্পল আমি যদিও নামটা না বললে হতো, জাফর ইকবাল স্যার। আমরা জানি যে উনি কি পরিমাণ পপুলার এবং উনি কিভাবে জঙ্গিবাদের মানে রোশানলে আছেন। ভদ্রলোক আসেন সিলেট থেকে সাধারণভাবে যাওয়া, কতটুকু প্রস্তুতি এই সিকিউরিটির তাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। আমি বলছি যে এগুলো সিম্বলিক। আপনি 100 জন 200 জনকে নেওয়ার দরকার নেই, আপনি 10 জনের উপর যদি নিবিড় ভাবে, আপনি অনেক স্ট্র্যাটেজিক জায়গা থেকে বলছি, নিবিড় ভাবে আপনি তাদেরকে পর্যবেক্ষণ এবং সিকিউরিটির চাদরের মধ্যে রাখেন, আপনি হয়তো ফাঁদ পেতে এই যে বাবুল আক্তারের স্ত্রী মারা গেল তাদেরকে হয়তো আপনি ধরেই ফেলতে পারতেন। এবং এই যে প্রক্রিয়ায় আমরা বলছি একটা প্যাটার্ন আমরা পাচ্ছি, যে কি বলে এটাকে, মোটরসাইকেলে আসে, তারপরে একটা চাপা দিতে কোপ দেয় এবং গুলি। সো এই প্যাটার্নের সাথে আপনি যদি একটা গ্রুপকে ধরতে পারেন, নিশ্চয়ই আপনি আর একটা গ্রুপ বা তাদের যে সংযোগ, এই জিনিসটি আপনার বের করতে পারেন। মোদ্দা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা ঘটনা ঘটার পরই বারবার রিঅ্যাক্টিভ পুলিশিং যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পুলিশ বলছেন আমরা অনেক প্রোঅ্যাক্টিভ, আমাদের যথেষ্ট আমরা বলছি সীমাবদ্ধতা আছে, এবং বাস্তবতা প্র্যাগমেটিকলি যদি চিন্তা করা যায়, মানে আমরা যেই ঐতিহাসিকভাবে যে পুলিশ বাহিনী নিয়ে আছি, এটা দিয়ে কিন্তু এই যে যারা এটার পেছনে আছে, এটা সিরিয়াস অর্গানাইজেশন তাদের পাশে আছে, সিরিয়াস তাদের প্ল্যানিং আছে, প্রচুর টাকা পয়সার ইনভলভমেন্ট তাদের এখানে আছে, এবং সাথে সাথে কিন্তু বিদেশি এক ধরনের প্যাট্রোনাইজেশনও তাদের সাথে আছে। এটা খুব ক্লিয়ার যে আইএস এর কথাটা বলছেন, সেই জায়গায় আমি আসতে চাচ্ছি। তো এই জায়গা আমার ইদানিং কেন যেন মনে হচ্ছে যে সিরিয়াসনেস নিয়ে, পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে জিনিসটা, মানে আমি বলছি যে কোন জায়গায় গেলে আমরা
আরো কোন জায়গায় যেতে পারবো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন, আমি এগুলোকে খুব বেশি মানে ধর্তব্যের মধ্যে নেই না। এই কারণে নেই না যে এটা একটা পলিটিক্যাল রেটরিক, আমাদের কালচারের মধ্যে এটা আছে এবং তাদেরও জনগণকে কিছুটা বুঝ দিতে হয়। এই ধরনের সনাতনী একটা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি, কিংবা যিনি ওখানে এই কাজটি করেন তার উপরও কিন্তু নানা ধরনের তাকে অনেকগুলো গোষ্ঠীকে তাকে অ্যাকোমোডেট করতে হয়। সেই জায়গা থেকে আমি কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি বাইরে যাই বলেন, ভেতরে আসলে আপনার প্রস্তুতিটুকু কতটুকু সেই জায়গায় এবং আপনার কমিটমেন্ট, মানে আমি বলছি যে আমরা মাঝে মাঝে কিন্তু এই যে চিরুনি অভিযানের কথা শুনি, আমরা তো যেটা রশিদ ভাই বললেন যে আপনি ডেমোলিশ করার একটা কোনো প্ল্যানিং আপনি নেন না, যে একের পর এক এই যে বিভিন্ন বাহিনী, আমরা যেটা বাবুল আক্তার নিজে শুরু করেছিল, তিনি নিজের উদ্যোগে ইন্ডিভিজুয়ালি, তো এই যে একটা ইনস্টিটিউশনাল প্রফেশনাল জায়গা থেকে আপনার একদিকে পুলিশের কালচারের মধ্যে চেঞ্জ, আর একদিকে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট। এখন এই কমিটমেন্টের মধ্যে একটা কথা আসে যে ঐক্যমত ছাড়া এই জিনিস করা সম্ভব না। তো বাস্তবতা এই যে আপনি বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল পার্টি যার অনেক সাপোর্ট বেস আছে, সে কিন্তু কখনো এইটাকে সাপোর্ট করবে না, কারণ সে বেনিফিশিয়ারি, তার সাথে একটা নেক্সাস আছে। তাহলে আপনাকে অল্টারনেটিভ ওয়েতে আপনাকে এটাকে আগাতে হবে। আমাদের সময় শেষ, সময় শেষ আজকের মতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে এই অবস্থা থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ ঘটবে এবং আমাদের পুলিশ বাহিনী সাফল্যের সাথে এই জঙ্গিদের দমন করতে পারবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।